মুভির শুরুতেই এক লোক তাড়াহুড়ো করে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তিনজন লোক এসে হাজির। তারা লোকটিকে জোর করে বসিয়ে দেয়, এরপর একের পর এক ড্রাগসের ইঞ্জেকশন দিতে থাকে। আর ওভারডোজের কারণেই লোকটির সেখানে মর্মান্তিক মৃত্যু হয়। খুন করার পর ওই তিনজন কোনো ভয় বা দ্বিধা ছাড়াই কয়েদিদের পোশাক পরে নেয়। তারপর তারা নিজেরাই হেঁটে হেঁটে একটি জেলের ভেতর ঢুকে যায়। এই দৃশ্যটি দেখে আমরা বুঝতে পারি এরা কোনো সাধারণ কয়েদি নয়, এরা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধী, যারা যখন খুশি জেলের ভেতর ঢুকতে বা বাইরে বের হতে পারে। এরপর আমাদের পরিচয় হয় সং নামের এক কয়েদির সাথে, যাকে আর কিছু কয়েদির সাথে ওই একই জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলে পা রাখতেই শুরু হয় নরক যন্ত্রণা। সেখানকার পুরনো কয়েদিরা তাদের সাথে চরম দুর্ব্যবহার শুরু করে দেয়, কিন্তু সং এই অপমান একদমই সহ্য করার পাত্র নয়। ফলস্বরূপ জেলের প্রথম দিনই একটি গ্যাংয়ের সাথে তার ধুমধারাম লড়াই বেঁধে যায়। আর দূর থেকে জেলের অন্য একটি গ্যাং তাদের মারামারি দেখছিল। আসলে এই দ্বিতীয় গ্যাংটি হলো জেলের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী গ্যাং। সেই রাতেই ওই ভয়ঙ্কর গ্যাংয়ের ছেলেরা সংকে ধরে উল্টো করে ঝুলিয়ে দেয়। শুরু হয় অমানবিক মারধর। তারা শাসিয়ে বলে, এই জেলে যদি বেঁচে থাকতে চাস তবে আমাদের সামনে মাথা নিচু করে থাকতে হবে। এরপর ওই গ্যাংয়ের লিডার চ্যাং তো সব সীমা পার করে ফেলে। সে অত্যন্ত জঘন্যভাবে সং এর মুখের ওপর প্রস্রাব করে দেয়। রাগে ফুঁসতে থাকা সং বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। চ্যাং যখন তার মুখটা টেনে খুলে, ঠিক তখনই সং এক হিংস্র পশুর মতো চ্যাংয়ের কানটা কাঁচা চিবে ছিঁড়ে নেয়। জেলের প্রথম দিনই এসে এভাবেই ননভেজ খাওয়া শুরু করে দেয়। সেখানকার ওয়ার্ডেন তাকে ডেকে পাঠায়। ওয়ার্ডেনের সামনে দাঁড়িয়ে সং পরিষ্কার বলে দেয়, এই লোকগুলো তো আমাকে একদিনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, তাই আমাকে অন্য সেলে পাঠিয়ে দিন। কিন্তু ওয়ার্ডেন সে তার কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর জেলার চিফ সংকে আবারও ওই একই সেলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু মাঝপথেই সে ভয়ঙ্কর 2 নম্বর গ্যাংয়ের ছেলেরা তাদের পথ আটকায়। আগের গ্যাংটিও তাও কম ভয়ঙ্কর ছিল, কিন্তু এরা তো সাক্ষাৎ যমদূত। এরা এখন সং এর সাথে কি করবে তা ভেবেই শিউরে উঠতে হয়। আশ্চর্যের বিষয় হলো এই গ্যাংটি সংকে চিপের চোখের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়, কিন্তু চিপ তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করে না। এই দৃশ্য প্রমাণ করে যে জেলের সমস্ত অফিসাররাই বিক্রি হয়ে গেছে। এই গ্যাংয়ের ব্যাপারে কেউ টু শব্দ করার সাহস রাখে না। তারা সংকে সোজা তাদের লিডার ইখোর কাছে নিয়ে যায়। ইখো সে এতটাই ভয়ঙ্কর যে সং জেলের ওয়ার্ডেনও তার দালালি করে। এক কথায় বলা যায় ইখোই হলো এই জেলের অঘোষিত রাজা, আর তার মুখের কথাই হলো এখানকার শেষ আইন। ইখো সং এর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এই জেলে যদি তোকে বেঁচে থাকতে হয় তবে তোকে আমার দাসত্ব মেনে নিতে হবে। কিন্তু সং এই প্রস্তাবে সরাসরি প্রত্যাখ্যান করে, তবে তার না বলার স্টাইলটা ছিল একটু বেশ ক্যাজুয়াল। এবার ইহুক রেগে যায়, তার লোকেদের নির্দেশ দেয় সং এর হাত কেটে ফেলার জন্য। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সং ভয়ে কাঁপতে কাঁপতে ইহোর শর্ত মেনে নেয়। ইহো খেয়াল করে এতটুকুতেই সং ভয় পেয়ে প্যান্টে প্রস্রাব করে ফেলেছে, তাই সে সংকে আর বেশি ভয় দেখানোর প্রয়োজন মনে করে না এবং সেখান থেকে চলে যায়। এরপর সং এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, আরে ওই ছোকরাটাকে যে এত ভাব নিয়ে ঘোরে, আজ তো সে আমার হাতে মরতে বসেছিল। তখন ওই পুলিশ অফিসার তাকে জানায় ইখোই হলো এই জেলের গডফাদার। এটা নামের একটা জেলখানা, কিন্তু ইহোকের কাছে এটা কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম নয়। সে এখানে যা খুশি তাই করতে পারে। আর হ্যাঁ, তুমি ভুলেও কখনো সেল নাম্বার 8 এর আশেপাশে যাবে না, ওখানে ওর লোকেরাই থাকে। এরপর সং যখন বাইরে রোদ পোহানোর জন্য আসে, তখন সেখানে তার পুরনো এক ইনফর্মার গ্যাং সিকের সাথে দেখা হয়ে যায়। সে সংকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তুমি না পুলিশ ছিলে? ঠিক তখনই চ্যাং আবারও সেখানে হাজির হয়, সংকে বিরক্ত করতে শুরু করে। সে সংকে শাসিয়ে বলে, আজকে রাতে হবে তোর জীবনের শেষ রাত। এবার সং তাকে আচ্ছা মতো ধোলাই দেওয়ার আগেই সেখানে ইখোর এন্ট্রি হয়। ইখো এবং চ্যাংয়ের মধ্যে এমনিতে আদায় কাজ করার সম্পর্ক ছিল। ইখো চ্যাংকে তাচ্ছিল্য করে বলে, আমি তো তোকে একজন বড় গুন্ডা ভাবতাম, কিন্তু তুই এসব কি বাচ্চাদের মতো আচরণ করছিস। এরপর ইহুক তাদের দুজনের উদ্দেশ্যে বলে, রোজ রোজ এই মারামারি করার চেয়ে ভালো আজই তোমরা নিজেদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে নাও। তখন সং শর্ত দেয়, আমি যদি জিতি তাহলে আমাকে ফ্রাইড চিকেন আর সেল নাম্বার 8 চাই। তারপর দুজনের মধ্যে শুরু হয় এক হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে সং খুব সহজেই চ্যাংকে মাটিতে মিশিয়ে দেয়। কথা অনুযায়ী জেলার চিফ সংকে তার আগেই সেল থেকে বের করে সেল নাম্বার 8 এ শিফট করে দেয়। এরপর আমরা দেখতে পাই ডক্টর কিম নামের এক ব্যক্তিকে, যে জেলের বাইরে ওয়ার্ডেনের সাথে একটি গোপন মিটিং করছিল। আসলে এই ডক্টর কিম জেলের বাইরে থেকে বিভিন্ন অপরাধের কন্ট্রাক্ট নিত, আর ওয়ার্ডেনের মাধ্যমে সে কন্ট্রাক্ট জেলের ভেতর ইহুক পর্যন্ত পৌঁছে দিত। এরপর ইহুকের লোকেরা রাতের অন্ধকারে জেল থেকে বাইরে সে কাজগুলো নিখুঁতভাবে সম্পূর্ণ করত।
মুভির শুরুতে আমরা যে খুনের দৃশ্যটা দেখেছিলাম সেটিও ছিল এমন একটি কন্ট্রাক্ট কিলিংয়ের অংশ। আজ ডক্টর কিম একটি বিপুল পরিমাণ ড্রাগস চুরির কন্ট্রাক্ট নিয়ে এসেছিল। সেই রাতে ইহুর লোকেরা জাল থেকে বেরিয়ে এসে ড্রাগসগুলো চুরি করে আনে, কিন্তু ফেরার পথে তাদের এক সঙ্গী হাকু তাদের সাথে বেইমানি করে এবং সেই ড্রাগসগুলো নিয়ে পালিয়ে যায়। এদিকে এই খবর শুনে ওয়ারেন তো ঘাম ছড়ে যায়। ড্রাগস চুরির জন্য নয়, বরং তার ভয় হলো যদি পুলিশ হাওকে আগে ধরে ফেলে তবে জেলের ভেতর চলা তাদের এই অন্ধকারের সাম্রাজ্যের কথা পুলিশের কানে পৌঁছে যাবে। ঠিক সেই দিনই জেল পরিদর্শনের জন্য অফিসার বে নামের এক হাই লেভেলের অফিসার এসে হাজির হন। তাকে আচমকা জেলে দেখে ওয়ার্ডেন তো আক্ষরিক অর্থেই আত্মায় পানি শুকিয়ে যায়। আসলে অফিসার বে এই জেলের সমস্ত কালো কারবারের কথা জানতেন, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে তিনি আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। এরপর অফিসার বে সোজা ইহুকের সাথে দেখা করতে যান। ইহুক সেখানে তার স্বভাবসুলভপূর্ণ অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়েছিল। অফিসার বে তাকে চোখ নামিয়ে কথা বলতে বলেন, কিন্তু ইহুক তো উল্টে আরও বেশি মেজাজ দেখাতে থাকে। ফলে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর ইহুক মনে মনে অফিসার বেকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষতে থাকে। পরিস্থিতি যাতে আর বেশি হাতের বাইরে না চলে যায়, তাই সং হঠাৎ মাঝখান থেকেই বলে ওঠে, আপনারা পুলিশরা আমাদের কয়েদিদের কি মনে করেন? আমাদেরও তো নিজেদের মতো করে বাঁচার অধিকার আছে। সঙ্গের মুখে এমন কথা শোনা মাত্রই অফিসার বের সামনে নিজেদের ভালো প্রমাণ করার জন্য জেলের পুলিশরা সঙ্গকে বেধড়ক পেটাতে শুরু করে। এরপর অফিসার বে সেখান থেকে চলে যান। তবে এই ঘটনার পর সং ইহুর নজরে একেবারে উপরে উঠে যায়, কারণ সেখানে সং ছাড়া আর কেউ ইহুকের পক্ষে কথা বলার সাহস দেখায়নি। সেই রাতে ইহুক নিজেই সং এর সাথে দেখা করতে আসে। সে সংকে জিজ্ঞেস করে, তোর কি খেতে পছন্দ, আর তুই যা চাইবি তাই খেতে পারবি। সং তখন মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। ইহুক বলে, এটা তো জেলের ভেতর পাওয়া বেশ মুশকিল। সং তখন পাল্টা জবাব দেয়, যদি মুশকিলই হয় তবে আমাকে জিজ্ঞেস করলে কেন? এইবার বিষয়টা ইহুকের আত্মসম্মানে গিয়ে লাগে, তাই সে তার ক্ষমতার দাপট দেখিয়ে সংকে সোজা নিজের সাথে জেলের বাইরে নিয়ে যায় শুধু মাছ খাওয়ানোর জন্য। সেখানে বসে ইহুককে জিজ্ঞেস করে, তুই আজ আমার হয়ে কেন কথা বললি? সং খুব শান্তভাবে উত্তর দেয়, তোমাকে ইমপ্রেস করার জন্য, কারণ এসব হিংস্র কুকুরে ভরা এই জেলে বেঁচে থাকতে হলে আমাকে তো এমনটাই করতে হবে। তখন ইহুক বলে, আমি শুনেছি তুই নাকি আগে একজন পুলিশ অফিসার ছিলি, তাহলে কি তুই আমার জন্য একজনকে ধরে আনতে পারবি? এই কাজের জন্য আমি তোকে পুরো $1,00,000 দেব। সং রাজি হয়ে বলে, আমি শুধু তাকে ধরে আনবো, বাকি কোনো ঝামেলায় আমি জড়াবো না। সেখান থেকে ফেরার পথে সং এর মনে তার মৃত ভাইয়ের স্মৃতি ভেসে ওঠে। যখন সং পুলিশে কর্মরত ছিল তখন তার ভাই তার কাছে সাহায্য চাইতে এসেছিল। তার ভাই ছিল একজন নির্ভীক রিপোর্টার এবং সে কিছু দুর্নীতিগ্রস্ত লোকের কালো কারবারের খোঁজ পেয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কারণে সং তখন তার ভাইকে সাহায্য করতে পারেনি। আসলে সং যাকে ধরার জন্য খুঁজছে তার নাম হাকু। হ্যাঁ, এই সেই হাকু যে সেদিন ড্রাগস নিয়ে পালিয়েছিল। কয়েকদিন পর সং জেলের বাইরে গিয়ে হাকুর এক বন্ধুকে ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দেওয়ার পর সে হাকু লুকিয়ে থাকার ঠিকানা বলে দেয়। সেই রাতে সং হাকুকে খুঁজে বের করে এবং সোজা ধরে এনে ইহুর হাতে তুলে দেয়। ইহু তাকে জেলের ভেতর নিয়ে যায় এবং নির্মমভাবে ফাঁসিয়ে দড়িতে ঝুলিয়ে দেয়। এই দৃশ্য দেখে সং ভেতরে ভেতরে একদম খুশি ছিল না, কিন্তু সে তো আর ইকুর বিরুদ্ধে যেতে পারবে না। কথা অনুযায়ী ইকু সংকে সেই $1,00,000 বুঝিয়ে দেয়। পরের দিন থেকে সং পরিষ্কার পরিচ্ছন্নতা বাহানা করে ওয়ার্ডেনের অফিসে উপর কড়া নজর রাখতে শুরু করে, কিন্তু সে কেন এমন করছে তা আমরা একটু পরেই বুঝতে পারবো। একদিন জেলে সবাই যখন একসাথে বসে খাচ্ছিল তখন সং এবং ইহুকের সবচেয়ে কাছের লোক লিয়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড তর্ক বেঁধে যায়, কিন্তু খাওয়ার সময় কেউ তাকে বিরক্ত করবে এটা ইকুর একদমই পছন্দ নয়। তাই সে রাগের মাথায় একটি ভারী প্লেট তুলে সজোরে লিয়ের মাথা ফাটিয়ে দেয় আর সং এর দিকে তাকিয়ে কড়া গলায় বলে, তুইও নিজের মুখে একটু লাগাম দে। এই ঘটনার কথা যখন চ্যাং এর কানে পৌঁছায় তখন সে সুযোগের সদ্ব্যবহার করার জন্য লিয়ের সাথে দেখা করতে যায়। চ্যাং লিকে উচকে দিয়ে বলতে থাকে, দেখে নিস একদিন ওই সং তোর জায়গা দখল করে নেবে আর তুই কিছুই করতে পারবি না, তখন তোর কোনো কানাকড়িও দাম থাকবে না। ধীরে ধীরে চ্যাং আসল পয়েন্টে আসে এবং বলে, তুই কেন ইহুকে মারার জন্য আমার সঙ্গ দিচ্ছিস না? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব, তুই শুধু শান্ত থাকবি। কিন্তু লি ছিল ইহুকের প্রতি চরম বিশ্বস্ত, তাই সে চ্যাংয়ের কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সং সুযোগ পেতেই ওয়ার্ডেনের অফিসে ঢুকে পড়ে, চারদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। সেখানে সং কিছু অডিও রেকর্ডিং খুঁজে পায়, যার মধ্যে একটি ছিল স্বয়ং তার ভাইয়ের। সেই রেকর্ডিংয়ে শোনা যায় ডক্টর কিম ওয়ার্ডেনকে বলছে, এক রিপোর্টার আমাদের সব গোপন খবর জেনে গেছে এবং সে এগুলো ফাঁস করতে চাইছে।
তুমি যত তাড়াতাড়ি পারো এই খবরটাকে ইহুকে জানিয়ে দাও। এই রেকর্ডিং শোনার পরই আমাদের সব পরিষ্কার হয়ে যায়। আমরা বুঝতে পারি সং আসলে জেলে এসেছে তার ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে এবং তার খুনিদের শাস্তি দিতে। সং যখন রেকর্ডিং শুনছিল ঠিক তখনই ওয়ার্ডেন সেখানে চলে আসে। ওয়ার্ডেন সংকে দেখে সন্দেহ করার আগেই সেখানে এক অফিসার উপস্থিত হয় এবং ওয়ার্ডেনকে বলে, আরে স্যার, ওকে আমি এখানে পরিষ্কার করার জন্য পাঠিয়েছি। এরপর সে অফিসার সংকে নিজের সাথে একটা কোণায় নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমি তোকে অনেকদিন ধরে লক্ষ্য করছি, সুযোগ পেলেই তুই ওই রুমে ঢুকে পড়ো। আসলে তুমি করোটা কি ওখানে? অফিসার যখন সং এর পুরো দেহ তল্লাশি করে তখন সেখান থেকে সে একটি টাকার বান্ডিল পায়। তখন অফিসার ভেবে নেয় সং নিশ্চয়ই ওই রুমে টাকা চুরি করতে যায়। সে লোভে পড়ে সংকে বলে, টাকা চুরি করতে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি যত টাকা চুরি করবে তার অর্ধেক আমাকে দিতে হবে। পরের দিন ডাক্তার ক্রিম ড্রাগস লেনদেনের বিষয়ে কথা বলার জন্য জেলে ইহুকের সাথে দেখা করতে আসে। তারা যখন একটি রুমে বসে একান্তে কথা বলছিল তখন লি বাইরে থেকে সেই রুমের সমস্ত দরজা বন্ধ করে দেয়। কিন্তু তখনই চ্যাং তার দলবল নিয়ে সেখানে হাজির হয়, লিকে আঘাত করে অজ্ঞান করে দেয় যাতে কেউ সন্দেহ না করে যে লি তাদের সাথে মিলে গেছে। তারপর তারা সেই রুমে ঢোকে। একা হওয়া সত্ত্বেও ইহুক তাদের দেখে এক বিন্দু ভয় পায় না, উল্টে সে চ্যাং এর এক লোকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অত্যন্ত পার্শ্ববিক ও নির্মমভাবে তার একটি চোখ উপড়ে নেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চ্যাং এর তো প্যান্ট খারাপ হয়ে যাওয়ার কথা। সে সোজা হাঁটু গেড়ে বসে ইহুকের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও। ইহুক তাকে বাচ্চা ভেবে ছেড়ে দেয়, কিন্তু ইহুক যেই পিছনে ঘোরে অমনি বেইমান চ্যাং পেছন থেকে তাকে সজোরে চাকু বসিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সং সেখানে উড়ে এসে জুড়ে বসে, এক এক করে চ্যাংয়ের সব লোককে পেটাতে শুরু করে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন সেখানে উপস্থিত হয় এবং মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে বিরক্তি নিয়ে বলে, এদের একটু ছাড় দিলেই এরা একেবারে মাথায় উঠে বসে। কিন্তু চ্যাংয়ের গায়ের চুলকানি তখনও মেটেনি। যাওয়ার সময় সে পেছন থেকে সং এর উপর আচমকা হামলা করে বসে, যার ফলে সং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর আমরা অতীতে একটি দৃশ্য দেখতে পাই। সং এর ভাইয়ের সদ্য মৃত্যু হয়েছে। সেখানে সং এর সহকর্মী অফিসার জিওং তাকে বলে, আমার তো মনে হয় না এটা কোনো সাধারণ দুর্ঘটনা, আমার মন বলছে তাকে খুন করা হয়েছে। এই কথা শুনে সং পরিষ্কার বুঝতে পারে যে তার ভাই যাদের বিরুদ্ধে সত্য ফাঁস করতে চাইছিল তারাই তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, আর সেই অপরাধীরা কোনো না কোনোভাবেই এই জেলের সাথেই যুক্ত। এই তথ্য জানানোর জন্য সং সোজা পুলিশ কমিশনের কাছে যায়, কিন্তু কমিশনার তাকে বলেন, বিনা অপরাধে তো আমরা কাউকে ধরতে পারি না, আর বিশেষ করে তাদের তো নয় যার আগে থেকে জেলের ভেতর বন্দি আছে। তখন সং দৃঢ়তার সাথে বলে, তাহলে আমাকে ওই জেলের কয়েদি বানিয়ে পাঠান, কারণ জেলের ভেতর ঢুকলেই জানা যাবে তারা আসলে কাজটা কিভাবে করে। যাই হোক, বর্তমানে ফিরে আসা যাক। চ্যাংকে অন্য একটি জেলে শিফট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু চিফ মাঝ রাস্তাতেই তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর ঠিক তখনই পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে চ্যাংকে নির্মমভাবে পিষে দিয়ে চলে যায়। ইখোর সাথে পাঙ্গা নেওয়ার এটাই ছিল চ্যাংয়ের মর্মান্তিক শাস্তি। এরপর জেলে ফিরে ইউক তার গ্যাংয়ের সবাইকে এক জায়গায় জড়ো করে, শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বলে, তোমাদের মধ্যে কেউ একজন আমার সাথে বেইমানি করেছে, সে যদি নিজে থেকে সামনে আসে তবে তার জন্যই ভালো হবে। এই কথা শোনা মাত্র লি হাঁটু গেড়ে বসে ইহুকের কাছে নিজের জীবন ভিক্ষা চাইতে শুরু করে। তখন ইহুক সঙ্গের দিকে তাকিয়ে নির্দেশ দেয়, এর দফা রফা আজ তুই করবি, আমার আজ ব্রত আছে। সঙ্গের জন্য এটা ছিল একটা সুবর্ণ সুযোগ, কারণ লি ছিল তার ভাইয়ের খুনিদের মধ্যে অন্যতম। বিন্দুমাত্র দ্বিধা না করে সং একটি ভারী মেশিনের সাহায্যে লিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপর ইহুক সঙ্গের সাথে একান্তে দেখা করতে আসে। সে সংকে বলে, শুরুতে তোর এসব অদ্ভুত লাগবে, কিন্তু ধীরে ধীরে তুই এতে অভ্যস্ত হয়ে যাবি, কারণ জেলের ভেতর পৃথিবী আর বাইরের পৃথিবী খুব একটা তফাৎ নেই। বাঁচার জন্য আমাদের জীবনে কিছু না কিছু খারাপ কাজ করতেই হয়। তুই শুধু আমাকে দেখ আর আমার থেকে শেখ, একদিন তুই ঠিক আমার মতোই এখানে রাজত্ব করবি। এর পরের দিন সং সহ আরও বেশ কিছু কয়েদি জেলের বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়ে যাওয়া হয়। সেখানে সং পাহারায় থাকা সে দুর্নীতিগ্রস্ত অফিসারকে ঘুষের টাকা ধরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য সেখান থেকে হাওয়া হয়ে যায়। সে সোজা দেখা করে অফিসার জিং এর সাথে। সং জিং এর হাতে এসে অডিও রেকর্ডিংটি তুলে দিয়ে বলে, এর মধ্যে ইহুকের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। জিং তখন উদ্বেগের সাথে বলে, তুমি যদি এই জেলে আরো বেশি দিন থাকো তবে তোমার বিপদ আরো বেড়ে যেতে পারে। কিন্তু সং তার ভাইকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত ছিল। এদিকে জেলের ভেতর ওয়ার্ডেন ইহুকের সাথে দেখা করে। সে বেশ আতঙ্কের সাথে বলে, অফিসার বে আমাদের সমস্ত গোপন কারবারের কথা জেনে গেছে এবং সে আমাকে একেবারে নাজেহাল অবস্থা করে ছেড়েছে, তাই আমি আর তোমার কোনো সাহায্য করতে পারবো না।
আমি তোমাকে জেলে থেকে চিরতরে মুক্ত করে দিচ্ছি, তুমি বাইরে গিয়ে যা খুশি তাই করতে পারো। এই কথা শুনে ইহুক তো রাগে ফেটে পড়ে। সে ওয়ার্ডেনকে কলার চেপে ধরে বলে, তোকে আমি এখানে ওয়ার্ডেন বানিয়েছি, আর যদি দ্বিতীয়বার আমাকে জেল থেকে বের করার কথা বলেছিস তবে আমি তোর পুরো পরিবারের জীবনকে নরক বানিয়ে ছাড়বো। এরপর ইহুক সে অফিসার বেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তার বিশ্বস্ত লোক নিয়ে জেলের বাইরে যায় এবং দলের সঙ্গ অন্তর্ভুক্ত ছিল। সঙ্গের জন্য ইহুককে একেবারে হাতে নাতে ধরার চেয়ে ভালো সুযোগ আর হতে পারতো না। সং আগেই জিংকে বলে রেখেছিল, তুমি ডাক্তার কিমের উপর নজর রাখো, আর সুযোগ পেলেই তোমাকে ফোন করে সবকিছু জানিয়ে দেব। সুযোগ বুঝে সং জিংকে ফোন করে জানিয়ে দেয় যে ইহুক তার দলবল নিয়ে বাইরে এসেছে আর এখনই তাকে ধরার সময়। কিন্তু দুর্ভাগ্যবশত ইহুর লোকেরা সংকে ফোনে কথা বলতে দেখে ফেলে এবং তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। যখন ফোন কানে ধরে তখন উপাস থেকে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। তাদের কথাবার্তা শুনে ভেবে নেয় যে ওটা হয়তো সঙের মায়ের ফোন ছিল। এদিকে সঙের দেওয়া লোকেশন অনুযায়ী জিং তার পুরো পুলিশ ফোর্স নিয়ে একটি বিশাল লোহার কারখানার দিকে এগোতে থাকে। কিন্তু পুলিশ যখন সেই কারখানার ভেতর প্রবেশ করে তখন সেখানে সাধারণ শ্রমিক ছাড়া আর কাউকে খুঁজে পায় না। এর মানে হলো ইহুক শেষ মুহূর্তে তার লোকেশন পরিবর্তন করে ফেলেছে। এদিকে সং অবাক হয়ে ইহুকে জিজ্ঞেস করে, আমরা হঠাৎ আমাদের লোকেশন পাল্টে ফেললাম কেন? ইহুক কড়া ভাষায় উত্তর দেয়, এইসব নিয়ে তোরা তো মাথা ঘামানোর কোনো দরকার নেই। এর মাঝে ইহুর লোকেরা অফিসার বেকে ধরে সেখানে নিয়ে আসে। ইহু কোনো দয়ামা না দেখিয়ে অফিসার বেকে জ্যান্ত অবস্থায় একটি আবর্জনা পেশাই করা মেশিনের ভেতর ফেলে পিষে মারে। ফেরার পথে ইহু জানতে পারে যে তারা আগে যে কারখানা যাওয়ার পরিকল্পনা করেছিল সেখানে পুলিশ বিশাল রেড চালিয়েছে। এটা শোনার পর ইখু সংকে নিজের গাড়ির পাশে বসায়। সে পকেট থেকে অফিসার জিং এর একটি ছবি বের করে সংকে দেখিয়ে জিজ্ঞাসা করে, তুই কি একে চিনিস? এই লোকটাই ওই কারখানায় রেড মেরেছিল, আর আমার বিশ্বাস এখানকারই কেউ একজন পুলিশের সাথে হাত মিলিয়েছে। তখন সং নিজেকে সামলে নিয়ে বলে, না, আমি একে চিনি না। এরপর আমরা দেখতে পাই ইখু লোকেরা অফিসার জিংকেও ধরে ফেলেছে। ইখু ফোনে তার লোকদের নির্দেশ দেয় জিংকে প্রাণে মেরে ফেলার জন্য। জিংয়ের যন্ত্রণায় ছটফট করার শব্দ ইখু ইচ্ছা করে সংকে শোনাতে থাকে। নিজের সঙ্গীর এই করুণ পরিণতি সহ্য করতে না পেরে সং শেষমেশ বলেই ফেলে, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই, দয়া করে ওকে ছেড়ে দাও। অন্যদিকে যখন ওয়ার্ডেন জানতে পারে যে ইখু অফিসার বেকে খুন করেছে তখন তার রাগের কোনো সীমা থাকে না। সে পুরোপুরি ইখুর বিরুদ্ধে চলে যায় এবং তাকে মারার জন্য বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সে যখন ইখুর সামনে পৌঁছায় তখন ভয়ে তার গলা শুকিয়ে যায়। বেচারা ওয়ার্ডেন কোনো মতে কাঁপা কাঁপা হাতে ইহুর দিকে বন্দুক তাক করে, কিন্তু ইখু নিমিষের মধ্যে পরিস্থিতি উল্টে দেয় এবং উল্টো ওয়ার্ডেনকে গুলি করে মেরে ফেলে। এরপর সে জেলের চিফের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আজ থেকে তুই জেলের নতুন ওয়ার্ডেন। এরপর ইখুর লোকেরা সঙ্গের আসল পরিচয় জানতে পারে। তাকে ফাঁসি দেওয়ার জন্য দড়িতে ঝোলাতে যায়, কিন্তু ওই গ্যাংয়েরই এক সদস্যের মনটা খুব ভালো ছিল। সে সঙ্গকে বাঁচানোর জন্য হঠাৎ করে পুরো জেলের মেইন সুইচ অফ করে দেয় এবং এই অন্ধকারের সুযোগ নিয়ে সং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সোজা ইনফর্মার গ্যাং সিকের কাছে পৌঁছায় এবং তাকে বলে, আমার তোমার সাহায্য চাই। এরপর সে দুজন মিলে সে জেলের বিভিন্ন জায়গায় আগুন লাগাতে শুরু করে দেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সং একটি বিল্ডিং এ আস্ত গ্যাস সিলিন্ডার দিয়ে উড়িয়ে দেয়। জেলের ভেতর এত বড় বিস্ফোরণ ও আগুন লাগার কারণে বাইরের পুলিশ ফোর্স সেখানে ঢুকে পড়ার একটি মোক্ষম সুযোগ তৈরি হয়ে যায়। জেলের ভেতর যখন সবাই আগুন নেভানোর কাজে ব্যস্ত, ঠিক সেই ডামাডোলের মাঝে সং একটি বন্দুক হাতে সেখানে এসে পৌঁছায়। সে ইহুকের দিকে লক্ষ্য করে ফাঁকা ফায়ার করে এবং তাকে সামনাসামনি লড়াই করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কারণ সং তার ভাইয়ের খুনিকে এত সহজে মারতে দিতে চায় না। সং এর চ্যালেঞ্জ পেয়ে ইহুক লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে তার সামনে এসে দাঁড়ায়। এইবার এই দুইজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই। তাদের এই হাড্ডাহাড্ডি লড়াই যখন চরমে, ঠিক তখনই সেখানে বিশাল পুলিশ ফোর্স এসে উপস্থিত হয়। পুলিশ চারপাশ থেকে ইহুকে ঘিরে ফেলে এবং তাকে স্যালেন্ডার করার নির্দেশ দেয়। কিন্তু সং যখন তার ভাইয়ের প্রতিশোধ নিতে ইহুকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই পুলিশ কমিশনার সেখানে এসে সংকে বাধা দেয় এবং তাকে আটকান। এই সুযোগের সদ্ব্যবহার করে ইহুক মাটিতে পড়ে থাকা একটি ধারালো কাচের টুকরো তুলে নেয় এবং সং এর উপর মরণঘাতী হামলা করতে যায়। কিন্তু সে সংকে আঘাত করার আগেই চারপাশে থাকা সমস্ত পুলিশ অফিসার তাকে নিজেদের নিশানা বানিয়ে ফেলে। ইহুক সং এর দিকে ছুটে আসতেই চারদিক থেকে বৃষ্টির মতো গুলি এসে তার শরীরকে একেবারে ঝাঁঝরা করে দেয়। ইখুর মৃত্যুর সাথে সাথেই এই দুর্নীতিগ্রস্ত জেলের অন্ধকার রাজত্বের অবসান ঘটে। সেখানকার সমস্ত কয়েদিদের অন্য একটি কড়া নিরাপত্তা আসল জেলে স্থানান্তরিত করা হয়। ইখুর সাথে যুক্ত সমস্ত অপরাধীদের একে একে গ্রেপ্তার করা হয়
যা সঙের জন্য ছিল অত্যন্ত স্বস্তির একটা বিষয়। কিন্তু এর সাথে সঙের জন্য একটি চরম খারাপ খবর অপেক্ষা করছিল, কারণ জেলের সমস্ত কয়েদি পুলিশের সাথে সঙের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। তারা সবাই একেবারে বলে যে জেলে থাকাকালীন সং ছিল ইখুর সবচেয়ে কাছের লোক এবং সে ইখুর সমস্ত অপরাধমূলক কাজে তাকে সমানভাবে সাহায্য করত। কয়েদিদের এই সাক্ষাতের ভিত্তিতে বাধ্য হয়ে পুলিশ অফিসাররা সংকেও গ্রেফতার করে এবং তাকে জেলের গড়াদের পেছনে বন্দি করে দেয়।